হ্যালো। হ্যাঁ, সবাই ভালো আছে আশা করি। আজকে আমরা ক্লাস 12-এর পদার্থের কঠিন অবস্থার চ্যাপ্টারেরই পরের অংশটা আলোচনা করব। আমরা অলরেডি জেনে গেছি কি না, বিভিন্ন ধরনের একক কোষে, যেমন সরল, দেহকেন্দ্রিক, পৃষ্ঠকেন্দ্রিক, এদের একক কোষ পিছু কণার সংখ্যা কটা সেটা কি করে ক্যালকুলেট করতে হয় তাও বলা হয়েছে। তো আমি এখানে একটা সরল ঘনকাকার একক কোষ এঁকেছি, আবার একটা কেলাস জালক এঁকে দিয়েছি পাশে। ঠিক আছে? তো তো এটা আমরা জেনে গেছি অলরেডি যে এক একটা কণা এক একটা একক কোষে কণাটা 1/8 অংশ করে থাকে। কণাটার 1/8 অংশ একটা একক কোষে থাকে। ঠিক আছে? তো এইভাবে পরপর পরপর একক কোষগুলো বড় হয়ে কেলাস জালক তৈরি হয়। এবার আজকে আমরা প্যাকিং দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সি ক্যালকুলেট করব। ঠিক আছে? তো আসছি, তার আগে আমরা একটা সহজ কথা জানি যে আমরা তো এটা দেখিয়েছি কেলাস জালক। কেলাস জালকে কেলাস গঠনকারী কণাগুলোকে বিন্দু আকারে ধরতে বলা হয়েছিল। কেলাস জালকের সংজ্ঞাতেই ছিল যে কেলাস জালক মানে আমরা কেলাস গঠনকারী কণাগুলোকে, উপাদান কণাগুলোকে বিন্দু আকারে ধরবো। কিন্তু আসলে কি তারা, ধরা যাক একটা সরল ঘনকাকার একক কোষ আছে, তাহলে আসলে কি কণাগুলো এরকম বিন্দু আকারে থাকে, মানে পরস্পর থেকে দূরে দূরে থাকে? আসলে কিন্তু তা নয়। আসলে কণাগুলো কেমন থাকে? আসলে কণাগুলো কেমন থাকে বলতে গেলে ব্যাপারটা একটু জটিল হয়ে যাচ্ছে। আসলে সরল ঘনকাকার একক কোষ প্রথমে আমরা আলোচনা করি। সরল ঘনকাকার একক কোষের ক্ষেত্রে কণাগুলো প্রথমে এই যে মধ্যবিন্দুগুলো এঁকে দিচ্ছি, মাঝখানে মাঝখানে মাঝখানে। প্রতিটা কণা তার পাশের কণার সংস্পর্শে থাকে, টাচে থাকে। তাহলে এটা যদি একটা কণা হয়, দেখো একটু আঁকা ভালো হচ্ছে না, এটা যদি একটা কণা হয় আর একটা কণা তার ঠিক পাশে এবং তারও সেই একই রকম ব্যাসার্ধ, একই দুটো দুটো ব্যাসার্ধ সমান, দুটো আর করে পুরোটা হচ্ছে এ বা একক কোষের বাহুর দৈর্ঘ্য। ও তাহলে এখানে কি হবে? এখানেও সেরকম একটা বড় আছে, মানে এখানে যেটা আছে সেটা এর সঙ্গে টাচে থাকবে। যেটা আছে তার টাচে থাকবে। পেছনে যে আছে সেটা আছে থাকবে, এখানে যে আছে সেটা আছে থাকবে, আবার এখানে একজন আছে, আবার পেছনে একজন আছে। ও, ব্যাপারটা জটিল হয়ে যাচ্ছে। সব কটা কণা তার পাশের কণার ঠিক সংস্পর্শে থাকে। তো আমরা মডেলটা দিয়ে বোঝা একটু ঝামেলা। আমরা এই দেখো, আগের দিন আমি এরকম মডেল একটা দেখিয়েছিলাম আলু দিয়ে বানানো, তাতে আমি এরকম ফাঁকা ফাঁকা আলুগুলো দূরে দূরে ছিল। এখন দেখো আমি আলুগুলোকে জুড়ে দিয়েছি। দেখো তাহলে এটাকে ত্রিমাত্রিক ভাবে আঁকতে পারা একটু মুশকিল। তো এটা দেখো জুড়ে আছে, জুড়ে আছে, এটার সঙ্গে আবার তার পাশেরটা জুড়ে আছে, এটার সঙ্গে পাশেরটা জুড়ে আছে, পাশেরটা জুড়ে আছে, পাশেরটা জুড়ে আছে। তাহলে আসলে একক কোষগুলো এরকম থাকে। যদি সরল ঘনকাকার একক কোষ হয় তাহলে আসলে একক কোষ এইভাবে থাকে। এবং একক কোষ তো না, মানে একটা একটা একক কোষ, তার পাশে আরেকটা, তার পাশে আরেকটা, তার পাশে আরেকটা। এখান থেকে যদি আমি একটা একক কোষকে বের করে আনি তাহলে নিশ্চয়ই একটা কণা, আস্ত একটা কণা বেরোবে না, ঠিক না? তাহলে এই যে জিনিসটা আছে এটার পাশে ঠিক এইরকম আরেকটা আছে, ভাবো, তার পাশে এরকম আরেকটা, এর সামনের দিকে এরকম আরেকটা, এর উপরের দিকে একটা, এর এদিকে বাম দিকে আরেকটা, সব দিক বরাবর আছে এবং অসংখ্য সংখ্যক এই ধরনের ইউনিট গুলো, এই ধরনের একক গুলো পরপর পরপর আছে। ঠিক আছে? একক কোষ আসলে আমাদের ছবির মতো অতটা সোজা সাপটা নয়। এরকম কণাগুলো পরস্পরের স্পর্শে থাকে। স্পর্শে থাকার পর এক একটার সঙ্গে পাশে, সামনে, পেছনে, উপরে, নিচে সব জায়গায় আবার এরকম করে আছে। ঠিক আছে? তাহলে এরকম জিনিস কটা আছে? অনেকগুলো আছে। পাশে আছে, বাম দিকে, ডান দিকে, সামনে, পেছনে, উপরে, নিচে সব জায়গায় আছে। ঠিক আছে? এবার ভাবো একটা খুব ধারালো ছুরি, মাংস দোকানে যেরকম ছুরি দিয়ে কাটে না, সেরকম ছুরি দিয়ে ঠিক এই যে বাহু, এ যে দৈর্ঘ্য, সেই বরাবর এদিক দিয়ে কেটে দেওয়া হয়েছে, এদিক দিয়ে কেটে দেওয়া হয়েছে, উপরটা দিয়ে কেটে দেওয়া হয়েছে, নিচটা দিয়ে কেটে দেওয়া হয়েছে।
তাহলে এর পাশে বাম দিকে ডান দিকে উপরে নিচে সব জায়গায় ছিল। আমি ছুরি দিয়ে এমন ভাবে কাটছি যাতে করে পুরো এর যা ব্যাসার্ধ যেখানে শেষ হচ্ছে ব্যাসার্ধ থেকে কেটে যাবে, এখান থেকে কেটে যাবে, উপর থেকে কেটে যাবে, নিচ থেকে কেটে যাবে। আমরা তো জানি অলরেডি যে এক একটা একক কোষের মধ্যে এক একটা উপাদান কণার 1/8 অংশ করে থাকে, তাহলে 1/8 অংশ বাঁচবে আর বাদ বাকি অংশগুলো বেরিয়ে চলে যাবে। সেরকম হলে তার ছবিটা কেমন হবে? তার ছবিটা আমি আঁকার জন্য কি করছি দেখো, ত্রিমাত্রিক ক্ষেত্রের ছবি তো একটু খালি আমরা অন্যরকম আঁকবো। এই ছবি যে তোমাকে আঁকতেই হবে তা না, তবু আমি আঁকছি। দেখো ঠিক আছে, ব্যাস এবার হয়ে গেছে ছবি। সবগুলোর মধ্যবিন্দুগুলো তুমি বিন্দু দিয়ে দাও, সিম্পল। ব্যাস এবার যেমন আমরা বৃত্তচামাকে একটা কোণ আঁকার পরে বৃত্তচামাকে দিয়ে একটু ফুলিয়ে সেরকম এঁকে দাও সবগুলো। ঠিক না? তাহলে এই ছবিতে যেখানে একটু দেখতে জঙ্গলের মতো লাগছিল, এটা আসলে একক কোষ নয়, একক কোষ হচ্ছে আসলে এটা। ঠিক আছে? তো এরকম জিনিসগুলো পরপর পরপর থাকে। এবার সেখান থেকে যদি আমি একক কোষকে বের করে আনি, তাহলে একক কোষে এক একটা কণা তো 1/8 অংশ করে আসবে, 1/8 অংশ করে আসবে। তাহলে একটা সরল ঘনকাকার একক কোষের ত্রিমাত্রিক ছবি যদি হয় এটা না, ঠিক আছে? তো আমাদের এটা আঁকতে পারতেই হবে, এমনটা কোনো কথা নেই। ঠিক আছে, আমি এটা দেখালাম, তোমার বইতে আরো সুন্দর করে দেখানো আছে, সেখানে দেখবে। এটা হলো সরল ঘনকাকার একক কোষ। যখন এখানে এখানে উপাদান মানে এই সরল ঘনকাকার একক কোষ গঠনকারী উপাদান কণাগুলো আছে কিভাবে সেটা দেখানো হয়েছে। আচ্ছা, এইবার আমরা আসল জিনিসে আসবো। এটা বুঝে গেছো আশা করি। ঠিক আছে, এই কনসেপ্টটা বুঝতে পেরেছো, আমরা আলু দিয়ে মডেল দিয়ে দেখিয়ে দিয়েছি, এটা বুঝতে পেরেছো। এটাকে এভাবে কেটে আনলে একটা একক কোষ এইভাবে দাঁড়ায়, একটা একক কোষের মধ্যে 1/8 অংশ করে কণাগুলো এইভাবে পরপর আছে। দেখো সবগুলো টাচে টাচে আছে। এবার প্যাকিং দক্ষতা মানে কি? প্যাকিং মানে কি আমরা খুব সহজে ভাববো। প্যাকিং মানে কি, তুমি বেড়াতে যাবে, কি করছো, একটা ব্যাগ নিয়ে প্যাক করছো। বেড়াতে যাবে তুমি আর তোমার বন্ধু যাবে, তাহলে কি করছো, প্যাকিং করছো। ধরা যাক এটা একটা ব্যাগ আছে, ব্যাগের কিছু একটা আয়তন আছে, তাই না? ধরা যাক এটা একটা আয়ত ঘনকাকার একটা ট্রলি ব্যাগ আছে, তাতে তার আয়তন কিছু আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু করে একটা তার আয়তন একটা ঘন সেন্টিমিটার এককে বা কিছু এককে তোমার একটা এর আয়তন জানা আছে। এবার তুমি বলো তো, এর যা আয়তন, এর পুরো আয়তনের জামা কাপড়কে আমরা ভরাতে পারি? তুমি খুব চেপে চেপে দিলেও কিছুটা তো গ্যাপ থাকবেই থাকবে, নয় কি? তাহলে যখন আমরা এতে কিছু জামা কাপড় বা অন্য কোনো জিনিসপত্র ঢোকাচ্ছি একটা বাক্সের মধ্যে, তখন কি হয় না, আমরা বাক্সটা পুরোপুরি অকুপাই করতে পারি না, কিছুটা অংশ ফাঁকা থাকবেই থাকবে। ঠিক আছে? তো প্যাকিং দক্ষতা মানে কি? প্যাকিং দক্ষতা মানে তুমি যে জামা কাপড় ঢুকিয়েছো তাদের আয়তন বাই এই বাক্সের বা ওই ট্রলি ব্যাগের মোট আয়তন। তাহলে ট্রলি ব্যাগের আয়তনের যে অংশে মানে যত ভগ্নাংশ, ট্রলি ব্যাগের আয়তনের যত ভগ্নাংশ জামা কাপড় দ্বারা অধিকৃত হয়েছে, সেটা হচ্ছে প্যাকিং দক্ষতা। ঠিক আছে? এখানে দেখো আমরা একটা একক কোষ দেখিয়েছি, একক কোষ একটা ঘনক, একক কোষটা হচ্ছে আসলে একটা ঘনক, তার বাহু হচ্ছে এ, যদি বাহু ধরি এ, তাহলে এর a = b = c, তার মানে এর সবগুলোই হচ্ছে a। এর আয়তন কত? আয়তন হচ্ছে কত? a³ ঘন একক, আয়তন হচ্ছে a³ ঘন একক। এবার বলতো, এর মধ্যে এই যে উপাদান কণাগুলো যতগুলো আছে, এতে করে কি পুরো একদম ঠাসাঠাসি ভাবে ভর্তি হয়ে গেছে, নাকি কোনো গ্যাপ আছে? ছবিতেই আমরা দেখতে পাচ্ছি অনেকটাই গ্যাপ আছে। তার মানে কি এর প্যাকিং দক্ষতা 100% না, কিছুটা ফাঁকা জায়গা থেকে গেছে। আজকে আমরা ক্যালকুলেট করব যে এখানে প্যাকিং দক্ষতা কত, মানে কত পার্সেন্ট অংশে এই যে একক কোষ গঠনকারী উপাদান কণাগুলো আছে এবং কত পার্সেন্ট ফাঁকা বা ভয়েড, ফাঁকা স্থান কতটা আছে। তাহলে প্যাকিং দক্ষতার সংজ্ঞা প্রথমে পড়ে নেবে। প্যাকিং দক্ষতা মানে কি, কোন ক্লাসের একক কোষে
কণা দ্বারা অধিকৃত আয়তন এবং একক কোষের মোট আয়তনের অনুপাতকে, অথবা বলা যেতে পারে একক কোষের মোট আয়তনের যত অংশে, একক কোষের মোট আয়তনের যত অংশে কি থাকে না একক কোষ গঠনকারী কণাগুলো থাকে, সেইটাকে বলা হবে, সেই ভগ্নাংশটাকে বলা হবে ওই একক কোষের প্যাকিং দক্ষতা। তাহলে কি একক কোষে কণা দ্বারা অধিকৃত আয়তন, যে আয়তন অধিকার করেছে, অধিকৃত আয়তন বাই একক কোষের মোট আয়তন। শোনো, এতক্ষণ আমরা জাস্ট বুঝলাম যে একক কোষটা কেমন হবে, আমরা এটা প্রমাণ করিনি, প্যাকিং দক্ষতা প্রমাণ করিনি। প্যাকিং দক্ষতার সংজ্ঞা পড়বে, প্যাকিং দক্ষতার সংজ্ঞা এটাই, ঠিক আছে? কণা দ্বারা অধিকৃত আয়তন বা একক কোষের মোট আয়তন। একক কোষের মোট আয়তনটা সবসময় বেশি হবে, ফলে এটা একটা সবসময় একটা একের থেকে কম একটা সংখ্যা বেরোবে, ঠিক আছে? এবার আমরা আসল জায়গায় আসবো, যে সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা গণনা কর। পরীক্ষায় এসছে এর আগে সরল, দেহকেন্দ্রিক, পৃষ্ঠকেন্দ্রিক, এই তিনটে ধরনের একক কোষ। আমরা ঘনকাকার, আমরা বলেছিলাম যে শুধুমাত্র ঘনকাকার একক কোষগুলোই আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমাদের জন্য লাগবে। ফলে আমরা ঘনকাকার একক কোষের যে তিন ধরনের ব্রাভেস ল্যাটিস হয়, সরল, দেহকেন্দ্রিক এবং পৃষ্ঠকেন্দ্রিক, এদের প্যাকিং দক্ষতা গণনা করব, ঠিক আছে? তাহলে কার প্যাকিং দক্ষতা? সরল ঘনকাকার, সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা গণনা। প্রথমে কি লিখবো আমরা? সরল ঘনকাকার একক কোষে, সরল ঘনকাকার একক কোষের ক্ষেত্রে কেবলমাত্র শীর্ষ বিন্দুগুলিতে একটি করে উপাদান কণা থাকে। কেবলমাত্র শীর্ষ বিন্দুগুলোতেই একটি করে উপাদান কণা থাকে, ঠিক আছে? এবং এই উপাদান কণাগুলো পরস্পরের সংস্পর্শে থাকে, পরস্পরের সংস্পর্শে থাকে। এই ত্রিমাত্রিক ছবিটা পরীক্ষায় আঁকতে হবে কি হবে না? সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা গণনা করো, পরীক্ষায় যদি প্রশ্ন আসে, এসেওছে এর আগে, তাহলে এই ছবিটা আঁকতে হবে কি হবে না? এই ছবিটা আঁকতে হবেই এমন কোনো কথা না, ঠিক আছে? তো এই ছবিটা না আঁকলেই চলবে, পুরো নম্বর পাবে, বাকিগুলো যদি তুমি ঠিক করে লেখো আর আঁকো, ঠিক আছে? তাহলে এই কঠিন ছবি তোমাকে আঁকতেই হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? তো তুমি না আঁকলেই চলবে, ঠিক আছে? আঁকতে পারে কেউ, কেউ যদি ভালো আঁকতে পারে সে আঁকতে পারে, ঠিক আছে? তো এটা না আঁকলে হবে, সুতরাং কোনো ঘাবড়ানোর বিষয় নয়। তাহলে দুটো ছবি আঁকতে হবে এক্ষেত্রে, একটা ছবি এইটা, আরেকটা ছবি আঁকতে হবে। আরেকটা ছবি কোনটা আঁকবো? ঠিক তার পাশে আরেকটা ছবি এঁকে দিলে, যেখানে, যেটা আমাদেরকে একটু গাণিতিক ব্যাপার স্যাপার বুঝতে সাহায্য করবে। এখানে একটা মধ্যবিন্দু এঁকে দিলাম, ব্যাস। এইটাকে কেন্দ্র করে তুমি সেটা কম্পাস ইউজ করতে পারো, নাও করতে পারো। এটাকে কেন্দ্র করে একটা, আসলে কণাগুলো গোলক, আমরা তো আঁকছি বৃত্ত, এই দুটো আঁকতে হবে, দুটো ছবি আঁকতে হবে। এখানে বলতে হবে ব্যাসার্ধ আর, এটা দেখাতে হবে, এটা আর দেখাতে হবে, এটা বাহুর দৈর্ঘ্য এ দেখাতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে বাহু আর এটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কি বলবো, কি আলোচনা করব? শুধুমাত্র আমি সংক্ষেপে লিখে যাচ্ছি, তুমি বই দেখে, বইতে যেভাবে বলা আছে সেইভাবে লিখে লিখে প্র্যাকটিস করে নেবে। দুবার লিখে ফেললেই তোমার হয়ে যাবে, ঠিক আছে? তো শুধুমাত্র কোথায় কণা থাকে? শুধুমাত্র শীর্ষ বিন্দুতেই কণা থাকে। কণা থাকে, ঠিক আছে? একক কোষ পিছু, একক কোষ প্রতি কণা সংখ্যা কত আমরা জেনে গেছি। সরল ঘনকাকার একক কোষের ক্ষেত্রে একক কোষ প্রতি কণার সংখ্যা কত? 1/8 গুণিতক 8, মানে এক একটা উপাদান গঠনকারী কণা 1/8 অংশ করে ওই একক কোষের মধ্যে পড়ছে, এবং কটা আছে কণা, কটা আছে? 8টা আছে, তাহলে একটা। তাহলে একক কোষ প্রতি কণার সংখ্যা হচ্ছে একটা, ঠিক আছে? এবার দেখো, একক কোষের আয়তন বা ঘনকাকার একক কোষের আয়তন কত হবে?
আয়তন, সিম্পল। ঘনকাকার একক কোষের আয়তন কত হবে? a কিউব ঘন একক, মানে বাহু গুণিতক বাহু গুণিতক বাহু। যেহেতু এটা একটা ঘনক, এর আয়তন কি করে বের করবো? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই সমান, তাহলে a কিউব, a ইন্টু a ইন্টু a কিউব ঘন একক। ঠিক আছে, এবার দেখো আমরা কি করব না, একক কোষে একটি কণা আছে, আমি লিখে দিয়েছি, ঠিক আছে। একক কোষে একটি কণা আছে, আমি কি লিখবো দেখো, একটি গোলকাকার কণার আয়তন কত হবে? গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব ঘন একক। আর সমান কি, যেখানে ওই যে গোলকাকার কণার ব্যাসার্ধ, আর সমান গোলকাকার কণার আর হচ্ছে গোলকাকার কণার ব্যাসার্ধ 4/3 পাই আর কিউব হয়েছে। এবার দেখো আমরা কি করবো, দেখো 4/3 পাই আর, আর মানে কি গো? আমরা কি দেখতে পাচ্ছি গো? এই ছবি থেকে দেখতে পাচ্ছি কি বলতো, a ইকুয়ালস টু 2r, a ইকুয়ালস টু 2r দেখতে পাচ্ছি। তাহলে r ইকুয়ালস টু a/2, a/2 হোল কিউব, r ইকুয়ালস টু a/2 হোল কিউব। 4/3 পাই a কিউব বাই 8, তাহলে কত? পাই a কিউব বাই 6 ঘন একক। একটা কণার আয়তন যেটা আমাদের 4/3 পাই আর কিউব হয়, আমি আর আর এর মধ্যে রিলেশনশিপ জানি, a ইকুয়ালস টু 2r, সেখান থেকে আমি আর এর বদলে এর মান বসিয়েছি। তুমি চাইলে এখানে এর বদলে আর এর মান বসাতে পারো, মানে a কে আর এ রূপান্তরিত করতে পারো, a কিউবের বদলে 2r হোল কিউব করতে পারো, ঠিক আছে। আর এই কথাটাও মাঝখানে ঢুকিয়ে দিতে হবে, ঠিক আছে। সরল ঘনকাকার একক কোষের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক পেলাম, যে একক কোষের বাহুর দৈর্ঘ্য, যেটা আমাদের পরে লাগবে, একক কোষের বাহুর দৈর্ঘ্য a সমান সমান 2r, 2r, আর মানে হচ্ছে এই যে গোলকাকার কণাগুলোর ব্যাসার্ধ, গোলক আকৃতি বিশিষ্ট কণার ব্যাসার্ধ আর, আর a ইকুয়ালস টু 2r। এটা পাই a কিউব বাই 6 ঘন একক বেরোলো। এবার দেখো প্যাকিং দক্ষতা হয়ে গেছে, আমাদের কাজ শেষ। প্যাকিং দক্ষতা সমান কি হবে? প্যাকিং দক্ষতা সমান আমরা অলরেডি আগে লিখেছিলাম কি, একক কোষে কণা দ্বারা অধিকৃত আয়তন, একক কোষে কণা দ্বারা অধিকৃত আয়তন বাই একক কোষের আয়তন। একক কোষে কণা দ্বারা অধিকৃত আয়তন কত? আমরা জানি একটাই কণা আছে, একটা কণার আয়তন যত, সেটাকে আমরা এর আকারে বের করে নিচে, আমাদের কেটে যায় সহজে। তাহলে এটা হচ্ছে পাই a কিউব বাই 6 ডিভাইডেড বাই একক কোষের আয়তন মানে a কিউব, ডিভাইডেড বাই a কিউব মানে আমি নিচে a কিউব লিখে দিলাম। তাহলে এটা হয়ে গেল, ঠিক আছে। তো পাই মানে 22 বাই 7 বাই 6 আছে, এটা তুমি ক্যালকুলেটরে করলে তোমার বেরোবে 52.4%, তোমার বেরোবে 0.524, ক্যালকুলেটর করলে তোমার বেরোবে 0.524। প্যাকিং দক্ষতা এইটা, মানে অর্ধেকের চেয়ে সামান্য বেশি অংশে কণাগুলো আছে, বাকি অর্ধেকটা, প্রায় অর্ধেকটা ফাঁকা পড়ে আছে। একে যদি আমরা শতকরা প্যাকিং দক্ষতা গণনা করি, তাহলে ইন্টু 100 করে দিব। 52.4% হচ্ছে কি কণা দ্বারা অধিকৃত আয়তন, মানে হচ্ছে প্যাকিং এফিসিয়েন্সি বা প্যাকিং দক্ষতা হচ্ছে 52.4%। ফাঁকা স্থান বা ভয়েড এর পরিমাণ কত? 100 মাইনাস 52.4 করলে যেটা হয়। এটা গেল কার ক্ষেত্রে? সরল ঘনকাকার একক কোষের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা কি করে গণনা করতে হবে আমরা আলোচনা করলাম, ঠিক আছে। যদি কোনো সমস্যা থাকে বলবে, ঠিক আছে। তাহলে এটাকে মাঝখানে ঢোকাতে হবে, এবং এখান থেকে তাহলে আমরা সূত্র একটা গুরুত্বপূর্ণ পেলাম কি, সরলের ক্ষেত্রে a ইকুয়ালস টু 2r। এরপরে নেক্সট আমরা মুভ করব কিসের ক্ষেত্রে? আমরা প্রথমে করব পৃষ্ঠকেন্দ্রিক।
পৃষ্ঠকেন্দ্রিক প্রথমে করবো, দেহ কেন্দ্রিকটা পরে করছি। কেন বলছি, পৃষ্ঠকেন্দ্রিক প্রথমে করে নেবো। তো আমরা এখানে একটা কি নোটস আমরা লিখে রাখবো। কি পেলাম ভালো জিনিস, কি নোটস, 1 নম্বর পেলাম সরলের ক্ষেত্রে a = 2r। সরল মানে কি বুঝতে পারছি, সরল ঘনকাকার একক কোষ। সরল ঘনকাকার একক কোষের ক্ষেত্রে a = 2r। a মানে কি, r মানে কি তুমি জানো। এবার আমরা আলোচনা করব পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্রথমে আমরা ছবি আঁকবো। কিরকম ছবি তুমি অলরেডি জানো, 2 ধরনের ছবি আমাদের দরকার। সামনে দেখো, একটা ক্লাস জালকে যেমন ছবি হয়, একটা ছবি তেমন আঁকতে হবে। সেটা সরলের ক্ষেত্রে এঁকেছিলাম, এক্ষেত্রে আঁকবো। এবার এক্ষেত্রে কেমন হবে বলো, একটা পৃষ্ঠতলের মাঝখানে একটা করে থাকবে। তাহলে একদম উপরের মাঝখানে একটা বসিয়ে দেবো, নিচের মাঝখানে একটা বসিয়ে দেবো, বাম দিকের মাঝখানে একটা, ডান দিকের মাঝখানে একটা, পেছনের মাঝখানে একটা, সামনের মাঝখানে একটা। এঁকে দেওয়ার পর বোঝার চেষ্টা করলে খুব মুশকিল, আঁকার সময়তেই তোমাকে পরপর বসিয়ে নিতে হবে। তবে 6টা বসিয়েছো কিনা দেখতে হবে, 1 2 3 4 5 6। ঠিক আছে। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে বলা শুরু করতে হবে কিভাবে। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে শীর্ষবিন্দুগুলোতে একটি করে কণা থাকে এবং প্রতিটি পৃষ্ঠতলের মাঝ বরাবর একটি করে কণা থাকে। এক্ষেত্রে শীর্ষবিন্দুগুলিতে অবস্থিত কণাগুলি পরস্পরের স্পর্শে থাকে না। গুরুত্বপূর্ণ কথা, সেখানে বলা হয়েছিল কি, প্রতিটি শীর্ষবিন্দুতে যারা আছে তারা ঠিক পাশের কণার সঙ্গে সংস্পর্শে থাকে। এক্ষেত্রে কিন্তু কি বলে দিলাম যে শীর্ষবিন্দুতে যে সমস্ত কণা থাকে তারা পরস্পরের স্পর্শে থাকে না, তবে পৃষ্ঠকর্ণ বরাবর কণাগুলি পরস্পরের সংস্পর্শে থাকে। কিরকম, খুব সহজ। দেখো, এটা আঁকলাম, এটা আঁকলাম, হয়েছে। দেখো সবগুলোতে কণা আছে, কিন্তু আমি বলছি এই কণার সঙ্গে টাচে নেই। কেন টাচে নেই জানো তো? কারণ এই মাঝখানে একটা কণা এসে গেছে, সেই এসে গোলমাল করে দিয়েছে। সেই এসে কি করেছে জানো তো, পৃষ্ঠকর্ণটা এঁকে দিচ্ছে। হচ্ছে পৃষ্ঠকর্ণ আর দেহকর্ণের মধ্যে তফাৎ বুঝতে হবে। দেহকর্ণ মানে কোনটা, এই দেহকর্ণ যখন এখান থেকে এখানে আসবে, ভেতর দিয়ে একটা হবে। দেহকর্ণ কোনটা হবে, যখন এর পেটের মধ্য দিয়ে একটা থাকবে, এর পেটের ভেতর দিয়ে একটা থাকবে, তখন দেহকর্ণ। এটা হচ্ছে পৃষ্ঠকর্ণ। পৃষ্ঠকর্ণটা এঁকেছি আমি। পৃষ্ঠকর্ণ বরাবর কণাগুলি পরস্পরের সংস্পর্শে থাকবে। দেখো, এখানে একটা কণা থাকবে, এখানে একটা কণা থাকবে, এখানে একটা কণা থাকবে, এখানে একটা কণা থাকবে, মাঝখানে একটা থাকবে। তাহলে পৃষ্ঠ বরাবর কার কার জুড়ে থাকার সম্ভাবনা, যে মাঝখানে আছে আর যে এ প্রান্তে আছে, যে সে প্রান্তে আছে। ঠিক। আবার এই পৃষ্ঠকর্ণ বরাবর কথাটা ঠিক। তো আমরা যে কোনো একটা পৃষ্ঠকর্ণ বরাবর দেখাবো। ঠিক আছে। তো আঁকার পদ্ধতি কি দেখো, আমি যেমন আঁকলাম, প্রথমে এইটা, তার পেছন দিকে একটা, এটা এঁকে নাও। পেছন দিকে আঁকাটার সময় একটু দূরে আঁকবে, যাতে করে আমার পৃষ্ঠকর্ণটা একটু ভালো করে দেখানো যেতে পারে। যেমন আমি মোটামুটি একটা দেখিয়েছি। তো এইবার এইখানে একে তুমি সমান 4টা ভাগে ভাগ করবে, মোটামুটি 2 3 4, 4টা ভাগে ভাগ করেছি। এবার এই ভাগটা, এটা ব্যাসার্ধ, এটাকে ব্যাসার্ধ করে এখানে একটা কম্পাস বসিয়ে ভাবো, এঁকে দিচ্ছ একটা, বলো এটা একটা কণা, যেটা কিনা শীর্ষবিন্দুতে আছে। সিমিলারলি এখানেও তাই, এখানেও বসিয়ে তুমি একটা, এটাকে ব্যাসার্ধ করে একটা কণা এঁকে দিচ্ছ। বাকি থাকলো এটাও তাই, এটাতে এইটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, মানে এটা পুরোটা একটা ব্যাস হচ্ছে, ব্যাস বরাবর একটা কণা এঁকে দিলাম। ঠিক আছে। তুমি এরকম করে এঁকে তুমি পরীক্ষায় প্রমাণ করতে পারো। তুমি একটা কাজ করতে পারো, আরেকটা কাজ করতে পারো।
দেখো এই এই করলে এই কণাটাকে তুমি কি করতে পারো, ত্রিমাত্রিক ভাবে দেখানোর জন্য তুমি এটা একটু চ্যাপ্টা করতে পারো, মানে ব্যাসটা সেই একই থাকবে, এটাকে একটু চ্যাপ্টা করতে পারো। কারণ এটা 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 আমি বড় একটা গোলক এঁকে দিতে কি মনে হচ্ছে বলতো, পাশের গুলো চেপে যাচ্ছে। তুমি এরকম আঁকতে পারো, এরকম আঁকতে পারো, যা ইচ্ছা আঁকতে পারো, ঠিক আছে? তো ত্রিমাত্রিক ছবি তোমার বইতে আছে। আমি আবারও বলছি, ত্রিমাত্রিক ছবি না আঁকলে পরীক্ষায় নম্বর কম পাবে, এই কথা ঠিক না। ত্রিমাত্রিক ছবি এক্ষেত্রে তো আঁকা খুব জটিল, ফলে তুমি ত্রিমাত্রিক ছবি এক্ষেত্রে আঁকতে যেও না মোটি। এরকম ছবি হলেই চলবে, এনসিইআরটি বইতে এরকম আছে, তুমি এরকম এটা একদম ভালো ছবি, ঠিক আছে? তো কি হলো, এটা এঁকেছি আমরা। এখানে দেখো কটা ব্যাসার্ধ আছে। প্রথমে যে কথাগুলো বললাম, যে দুটো কথা বলেছি, সেই দুটো কথা থাকবে। পৃষ্ঠকর্ণ বরাবর কণাগুলি পরস্পরের সংস্পর্শে থাকে, ঠিক আছে? তো এবার দেখো পৃষ্ঠকর্ণ আমরা একটা নাম দিয়ে দিই, এ বি সি। এ বি সমান কত? 4r। কথা ঠিক না ভুল? এ বি ইজ ইকুয়াল টু 4r, ঠিক না? ঠিক আছে। এরপর দেখো এ বি ইজ ইকুয়াল টু 4r। এবার বাহুর দৈর্ঘ্য তো সবসময়তে আমরা এ ভাববো, ঘনক যেহেতু বাহুর দৈর্ঘ্য এ ভাববো। এর সঙ্গে আর এর একটা রিলেশন, সেখানে যেমন আমরা পেয়েছিলাম কি, সেখানে আমরা পেয়েছিলাম এ ইকুয়ালস টু 2r। পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে একটা কিছু পাবো, সেটা হচ্ছে আমাদের পাওয়াটা জরুরি। তারপরে আমাদের খুব সহজে প্রমাণ হয়ে যাবে, ঠিক আছে? তো সেটা পাওয়ার জন্য আমরা কি দেখবো, দেখো সমকোণী ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে পিথাগোরাসের নিয়ম অনুযায়ী কি হবে, এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, ঠিক না? তাহলে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি মানে কত গো? এসি মানে একক কোষের বাহুর দৈর্ঘ্য, মানে স্মল এ। বিসি মানে কি? একক কোষের বাহুর দৈর্ঘ্য, স্মল এ স্কোয়ার প্লাস স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a স্কোয়ার। এ বি উইল বি ইজ ইকুয়াল টু কত? √2a। যদি আমরা শুধুমাত্র পজিটিভ মানটা নিই, এ বি ইজ ইকুয়াল টু √2a। আবার এ বি এর ভ্যালু আমরা কত পেয়েছি? 4r ইজ ইকুয়াল টু √2a, ঠিক আছে? তো এটা মানেই হচ্ছে r ইজ ইকুয়াল টু √2a বাই 4 ইজ ইকুয়াল টু কত? a বাই 2√2। 4 মানে 2 ইন্টু √2 ইন্টু √2, একটা √2 কেটে গেল, 2√2, a বাই 2√2। তাহলে r ইকুয়ালস টু a বাই 2√2, সেখানে ছিল r ইকুয়ালস টু a বাই 2। তাহলে নতুন নিয়ম পেলাম পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে, r ইকুয়ালস টু a বাই 2√2। খুব গুরুত্বপূর্ণ, r ইকুয়ালস টু a বাই 2√2। এটা আমাদের প্রমাণের মধ্যে চলছে। r ইকুয়ালস টু a বাই 2√2 আমরা প্রমাণ করে নিয়েছি, অথবা a ইকুয়ালস টু 2√2r, এটা প্রমাণ করে নিয়েছি। এবার আমরা আসবো কি, এবার এটা হতে মানে কন্টিনিউ চলছে, আমার তো জায়গা নেই, তো আমি এটা মুছে দিচ্ছি। তো এবার কি হবে, কি লিখবো? পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে একক কোষ প্রতি কণা সংখ্যা কত? একক কোষ প্রতি কণা সংখ্যা কত আমরা আগে জেনেছি অলরেডি। শীর্ষবিন্দুগুলোতে যে কণাগুলো আছে তাদের অবদান 1, মানে 1-এর 8 করে 8টা, মানে 1। আর পৃষ্ঠকোণ আমার হচ্ছে পৃষ্ঠতলের মাঝখানে যেগুলো আছে সেগুলো হাফ করে অবদান 6টা আছে, মানে কত? 6 গুণিত হাফ মানে 3, 3 1 4টা, মোট কণার সংখ্যা 4টা, ঠিক আছে? তো 4টি কণার আয়তন, 4টি কণার আয়তন
কত হবে 4 × 4 × 3 পাই আর কি, তাহলে 16/3 পাই আর কি। আমরা কি করতে পারি, এখানে আমরা আর এর ভ্যালু বসাতে পারি, অথবা আমরা কি করতে পারি একক কোষের আয়তন, আমি এখানে বসাচ্ছি না আর এর মান, একক কোষের আয়তন, যেমন আগের ক্ষেত্রে আমি এখানে আর এর মান বসিয়েছিলাম, তুমি যা ইচ্ছা করতে পারো। তো আমি এটা আরেকটা অন্যভাবে করে দেখাচ্ছি। একক কোষের আয়তন কত হবে, অবশ্যই a3, এ মানে আমরা কি জানি 2√2r হল কিউব, কত 2 দুগুণে 4 দুগুণে 8 গুণিতক √2 × √2 মানে 2 √2 r কিউব 16 √2 r কিউব ঘন একক, এটা লিখি ঘন একক, হয়ে গেছে। তাহলে একক কোষে কটা কণা অধিকার করে আছে, একক কোষটা অধিকার করে আছে কটা কণা, 4টা কণা অধিকার করে আছে। আবার একক কোষটার আয়তন কত, এটা। প্যাকিং দক্ষতা কত, কি করে হিসাব করা হয়, প্যাকিং দক্ষতা মানে কি, একক কোষে কণা দ্বারা অধিকৃত আয়তন, একক কোষে কণা দ্বারা অধিকৃত আয়তন কত 16/3 পাই আর কিউব বাই একক কোষের আয়তন কত 16√2 আর কিউব। এটা তুমি কাটাকাটি করবে, দিয়ে ভ্যালুটা কত হবে তুমি মুখস্থ করে নেবে, ঠিক আছে। তো এটা কাটাকাটি করবে, ভ্যালুটা কত হবে তুমি অলরেডি মনে রেখে নেবে। সেখানে বেরিয়েছিল 0.524, আর এখানে বেরোবে কত, এখানে বেরোবে 0.74, এটা কত বেরোবে 0.74। প্যাকিং দক্ষতা কত বললো 0.74 বা 74%। তাহলে বলো তো সরল ঘনকাকার একক কোষ আর পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে ওর ক্ষেত্রে বেশি কণা আছে, মানে প্যাকিংটা বেশি ভালো হয়েছে। এটা 74% প্যাকিং হয়ে আছে, মানে কি 74% জায়গা জুড়ে কণা আছে, তাহলে এখানে বেশি ভালো প্যাকিং হয়েছে, ঠিক আছে। এক্ষেত্রে ফাঁকা স্থানের পরিমাণ কত 100 - 74 সমান এত %, যেটা বেরোবে, ঠিক আছে। এটা কি করে করলাম বুঝতে পারলে, এই ছবিটা আঁকা, একটা ছবি এটা, একটা ছবি এটা, এই ছবিটা কেমন করে আঁকলাম, কি করলাম 4টা ভাগ করলাম, ঠিক আছে। নেক্সট আমরা কোথায় যাব, দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা গণনা করব। একই রকম দেহকেন্দ্রিক, দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা গণনা করব। বলো প্রথমে কি বলতে হবে, প্রথমে কি করতে হবে, একটা দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ আঁকতে হবে। সেটা আঁকা পৃষ্ঠকেন্দ্রিকের থেকে অন্তত সহজ। পৃষ্ঠকেন্দ্রিকে অনেকগুলো কণা বসাতে হয়, এখানে মাত্র এক্সট্রা কণা একটা বসাতে হবে। সেটা কোথায়, দেহকেন্দ্রে, পেটের মধ্যে মাঝখানে, এইখানে পেটের মাঝখানে, ঠিক আছে। এক্ষেত্রে বলতে হবে কি, দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে শীর্ষবিন্দুগুলিতে কণাগুলি থাকে এবং এই শীর্ষবিন্দুগুলি মানে পাশাপাশি দুটি শীর্ষবিন্দুতে থাকা কণা পরস্পরের স্পর্শে থাকে না। পাশাপাশি শীর্ষবিন্দুতে অবস্থিত দুটি কণা পরস্পরের স্পর্শে থাকে না, যেমনটা সেখানে হয়েছিল, পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে হয়েছিল। এক্ষেত্রে কি হয়, দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের দেহকর্ণ বরাবর অবস্থিত 3টি কণা পরস্পরের স্পর্শে থাকে। দেহকর্ণ, একটু আগে আমরা আলোচনা করছিলাম পৃষ্ঠকর্ণের কথা, মানে যে কোনো একটা পৃষ্ঠতল বরাবর যে বর্গাকার ক্ষেত্রটা আছে সেইটার কর্ণ। এখন বলছি দেহকর্ণ। এক্ষেত্রে ছবিটা কেমন আঁকবে খুব মন দিয়ে দেখো, খুব মন দিয়ে দেখো। তাহলে একটা ঘনক আঁকলাম, আরেকটা ঘনক আঁকবো, তবে আরেকটা ঘনক আঁকার সময় একটু দূরে আঁকবো আর একটু বেশি উঠে আঁকবো না, একটু চেপে চেপে আঁকছি। বুঝতে পেরেছ, আমি ঘনকটা এঁকেছি, এটা এঁকেছি। এবার দেহকর্ণ, আমি এইটা আর এইটাকে জুড়বো, এম করছি, এইটা এটাকে জুড়বো, ঠিক আছে। তুমি স্কেল বসিয়ে জুড়বে, এক্ষেত্রে স্কেল বসিয়ে জুড়বে, আমি এমনি হাতে জুড়ছি, ঠিক আছে। এটা দেহকর্ণ হয়ে গেল। এ বি নাম দিলাম, এ বি নাম দিলাম, একটু দূরে দিলাম, এ বি হয়েছে। এটা দেহকর্ণ।
দেহকর্ণ বরাবর যে তিনটি কণা থাকবে তারা পরস্পরের স্পর্শে থাকবে। মাঝখানে কোনটা, যেটা দেহ কেন্দ্রে অবস্থিত সেই কণাটা মাঝখানে সেটা আছে, একে আমরা চারটা ভাগে ভাগ করব। 3 1 2 3 4 মোটামুটি। তাহলে এখানে একটা কণা থাকবে, এটা এখানে একটা কণা, এখানে একটা কণা থাকবে, আরেকটা কণা এখানে মাঝখানে থাকবে। দেহ কেন্দ্রে একটা কণা, আর তার দেহ কর্ণ বরাবর দুটো প্রান্তে দুটো কণা পরস্পরের স্পর্শে আছে। এ বি হচ্ছে দেহকর্ণ। তাহলে দেহকর্ণ এ বি সমান কত গো? এ বির মধ্যে ব্যাসার্ধ আর কবার আছে? দেখো ব্যাস একবার আছে, মানে দুটো আর এখানে একটা আর, এখানে একটা আর, মানে চারটা। এ বি সমান 4 আর। আমার টার্গেট হচ্ছে এবার এ বিটা বের করতে পারা। সহজ, কি করব, আমাদের কাজের সুবিধার্থে আমি পৃষ্ঠকর্ণটাও এঁকে দিব। পৃষ্ঠকর্ণটা এঁকে দিলাম বি সি ডি। ঠিক আছে, বি সি ডি সমকোণী, সমকোণী ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রে বি সি স্কোয়ার ইকুয়ালস টু কত হবে? বি সি স্কোয়ার ইকুয়ালস টু হবে বি ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার। বি সি স্কোয়ার মানে তাহলে কি? বি ডি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার। তাহলে বি সি স্কোয়ার সমান, নিচে লিখি, বি সি স্কোয়ার সমান হলো 2a স্কোয়ার। ঠিক আছে, আগে যেমন বের করেছিলাম, পৃষ্ঠকেন্দ্রিকে যেমন বের করেছিলাম তেমনি বের হলো বি সি স্কোয়ার ইকুয়ালস টু 2a স্কোয়ার। এবার দেখো তো এ বি সি এটাও একটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ কিনা? দেখো এটা হেলান দিয়ে আছে, ত্রিভুজটা দাঁড়িয়ে নেই, এরকম কাত হয়ে আছে, কিন্তু এই কোণটা তো 90 ডিগ্রি হবেই। বি সি এ কোণ সমকোণী হবে, এটা এখান থেকে এখানে লেগে আছে, তাহলে এই তলটার সঙ্গে মানে এইটার সঙ্গে এটা 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে সমকোণী এ সি বি, সমকোণী ত্রিভুজ এ সি বি, এ সি বি এর ক্ষেত্রে লাগাবো। দেখো তাহলে এটা যদি সমকোণ হয়, বি কোণটা যদি সমকোণ হয়, তাহলে অতিভুজ কোণটা, সরি সি কোণটা যদি সমকোণ হয়, অতিভুজ কোণটা এ বি, এ বি স্কোয়ার ইকুয়ালস টু লম্ব কোণটা, ভূমি কোণটা, তুমি যে দুটো এই দুটো বাকি দুটোর মধ্যে যাকে খুশি যা ইচ্ছা ভাবতে পারো। ঠিক আছে, তো তাহলে এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে দুটো নিয়ে আলোচনা করলাম আমরা, পৃষ্ঠকর্ণ নিয়ে কাজ করার সময় বি সি ডি এই সমকোণী ত্রিভুজ, আর একটা ভেতর দিক দিয়ে একটা ত্রিভুজ এ বি সি ত্রিভুজ। তাহলে এ বি সি বা এ সি বি ত্রিভুজের ক্ষেত্রে এ বি স্কোয়ার সমান হচ্ছে এইটা। তাহলে এ বি স্কোয়ার সমান কত হবে? এ সি স্কোয়ার। এ সি স্কোয়ার মানে কত? এ সি তো হচ্ছে ওই একক কোষ্টার একটা বাহু, তার মানে এটা এ স্কোয়ার। বি সি স্কোয়ার মানে কত হয়েছিল? 2a স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার সমান কি দাঁড়াচ্ছে? 3a স্কোয়ার। এ বি সমান কি দাঁড়াচ্ছে? √3a, শুধু পজিটিভ ভ্যালুটা √3a। তাহলে এখান থেকে পাচ্ছি এ বি ইজ ইকুয়াল টু, এ মানে কত? সরি এ বি না, এ বি মানে কত? এ বি মানে 4r। 4r ইজ ইকুয়াল টু √3a, r ইকুয়ালস টু √3a বাই 4। r ইকুয়ালস টু পেলাম √3a বাই 4। দেহ কেন্দ্রিকের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ।
আর ইকুয়ালস টু √3 এ কিন্তু রুটের বাইরে বাই 4, আর ইকুয়ালস টু √3a/4। যে আমি আর এবং এর মধ্যে সম্পর্ক পেয়ে গেছি, আর বাদ বাকিটা ঠিক আগের মতোই। এটা কারো অসুবিধা হলে আমাকে বলবে, ঠিক আছে? ছবিটা আঁকতে পারবে যেভাবে বলে দিয়েছি। এবার দেখো, দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে, দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে, একক কোষের ক্ষেত্রে কি হচ্ছে, একক কোষ প্রতি কণা কটা? দুটা। কেন? একটা দেহ কেন্দ্রে আছে, আর শীর্ষবিন্দুগুলোতে যতগুলো আছে তাদের অবদান মানে 1, তাহলে দুটো কণা আছে। এবার দেখো, দুটি কণার আয়তন কত? দুটি কণার আয়তন 2 গুণিতক 4/3 পাই আর কিউব। 2 গুণিতক 4/3 পাই আর কিউব সমান কত? 2 গুণিতক 4/3 পাই, আর এর মান কত জানি? √3a/4। √3a/4 হোল কিউব। কি পেলাম আমরা? 2 4/3 পাই ইন্টু 3√3/4 a কিউব। √3 ছিল, আমি √3 হোল কিউবটা করে নিয়েছি 3√3। এটা উড়িয়ে দাও, এটা উড়িয়ে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে? এটা উড়িয়ে দাও, কি থাকছে? √3π/8 a কিউব। এত ঘন একক আয়তন। বুঝতে পারলাম না? √3π/8 a কিউব এত ঘন একক হচ্ছে দুটো কণার আয়তন। মানে একক কোষে কণা দ্বারা অধিকৃত আয়তন কত? এত। আবার একক কোষের নিজস্ব আয়তন কত? এবার লিখবে কি? একক কোষের আয়তন, একক কোষের আয়তন কত? অবশ্যই কত? a কিউব ঘন একক। একক কোষের আয়তন, একক কোষ তো একটা বর্গাকার একক কোষ, আর বর্গাকার এই যে একক কোষটা তার বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, তাহলে একক কোষের আয়তন হবে a কিউব ঘন একক। ঠিক আছে? এখান থেকে আমরা কি পেয়ে যাবো? প্যাকিং দক্ষতা কত পাবো? এটা মুছে দিচ্ছি আমি। প্যাকিং দক্ষতা পাবো একক কোষে কণা দ্বারা অধিকৃত আয়তন বাই একক কোষের আয়তন। একক কোষে কণা দ্বারা অধিকৃত আয়তন বাই একক কোষের আয়তন। √3π/8 ইন্টু a কিউব বাই a কিউব। তুমি কাটাকাটি করবে, এটার মান বসাবে, মান কত আসবে সেটা মনে রাখবে। ঠিক আছে? 0.68 আসবে মান। 0.68 প্যাকিং দক্ষতা 0.68, অথবা পার্সেন্টে করলে 68%, 68% হচ্ছে প্যাকিং দক্ষতা। প্যাকিং দক্ষতা 68%। তাহলে ভয়েড বা ফাঁকা স্থানের পরিমাণ কোনটা? কত? 100 মাইনাস 68, যত পার্সেন্ট হবে তত। ঠিক আছে তো? তাহলে বলো তো, প্যাকিং দক্ষতার মান, প্যাকিং দক্ষতার মানের ক্রম, প্যাকিং দক্ষতা, প্যাকিং দক্ষতা মানের ক্রম, গুরুত্বপূর্ণ জিনিস জানলাম আমরা। সরলের ক্ষেত্রে 52.4% হয়েছিল, দেহকেন্দ্রিকের ক্ষেত্রে 68%, পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে 72, এরকম কিছু একটা 72.74 বেরিয়েছিল, 74 বেরিয়েছিল। তাহলে সবচেয়ে বেশি ভালো প্যাকিং হয়ে আছে কোথায়? পৃষ্ঠকেন্দ্রিক, কারণ সেখানে কণার সংখ্যাও বেশি, তাই না? একক কোষ পিছু কণার সংখ্যা বাড়লে প্যাকিং দক্ষতাও বাড়ছে। একক কোষে কণার সংখ্যা কম, প্যাকিং দক্ষতা কম। পৃষ্ঠকেন্দ্রিক, দেহকেন্দ্রিক, সরল ঘনকাকার একক কোষ। ঠিক আছে? 3 ধরনের একক কোষের প্যাকিং দক্ষতা গণনা করা পরীক্ষায় অলরেডি আগে কোনো বছর এসছে, বিভিন্ন বছর বিভিন্ন এসছে। ঠিক আছে তো? তো এগুলো পরীক্ষায় আসে, হয়েছে? এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আমাদের অঙ্কের জন্য কাজে লাগবে সেটা পেয়ে গেছি। সরলের ক্ষেত্রে, পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে, দেহকেন্দ্রিকের ক্ষেত্রে আর এবং এর মধ্যে সম্পর্ক। এবার নেক্সট হচ্ছে আমাদের কেলাসের ঘনত্ব বের করা। ঠিক আছে? আচ্ছা,
তাহলে ঘনত্ব মানে আমরা কি জানি? ঘনত্ব মানে ভর বাই আয়তন, ঠিক আছে? এবার কোন একটা কেলাস, কোন একটা কেলাসের ক্ষেত্রে, ধরা যাক ধাতব কেলাসের ক্ষেত্রে আমরা তার ঘনত্ব বের করব। ঘনত্ব বের করার ফর্মুলা কি করে এলো আমরা সেটা প্রথমে আমরা প্রমাণ করে দেবো, সেটা এস্টাবলিশ করে দেবো। ধরা যাক কেলাস গঠনকারী, আমরা প্রথমে ধাতব কেলাসের কথা আলোচনা করব। তাহলে কেলাস গঠনকারী পরমাণু, কেলাস গঠনকারী পরমাণুর পারমাণবিক ভর সমান সমান m। পারমাণবিক ভর হচ্ছে m, ঠিক আছে? কেলাসের একক কোষে কণা সংখ্যা z। z এর মান কি কি হতে পারে? যদি সরল হয়, আমরা তো শুধুই ঘনকাকার কেলাসের কথা আলোচনা করছি, শুধুই ঘনকাকার কেলাস। যদি সরল ঘনকাকার হয় তাহলে z এর মান কত হবে? পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ হলে z এর মান 4 হবে, ঠিক আছে? তো তাহলে কেলাস গঠনকারী পরমাণু কোন একটা ধাতুর আমরা ভাবছি, তার পরমাণু পারমাণবিক ভর যদি m হয় এবং এই কেলাসের একক কোষের কণা সংখ্যা যদি z হয়, আবার একক কোষের বাহু দৈর্ঘ্য যদি a হয়, যদি a হয়, এটা সেমিতে যদি হয়, এটাকে সেমিতে হতে হবে, ঠিক আছে? তাহলে একক কোষের আয়তন কত? কত? এটা যেহেতু ঘনকাকার, a কিউব ঘন সেমি, a কিউব ঘন সেমি বা a কিউব সেমি কিউব, ঠিক আছে? কেলাসের বাহুর দৈর্ঘ্য জানি a, তাহলে ঘনকাকার কেলাসটার একক কোষের আয়তন কত হবে? a কিউব ঘন সেমি হবে। এবার দেখো একক কোষের ভর কত হবে? আমাদের দরকার ভর বাই আয়তন, আয়তন পেয়ে গেছি আমরা, ভর দরকার। একক কোষের ভর মানে কি? একক কোষে পরমাণু সংখ্যা, বা যাকে আমরা কণা বলতে অভ্যস্ত, কণা সংখ্যা ইন্টু ওর ভর। একক কোষে কণা সংখ্যা কটা? একক কোষে কণা সংখ্যা z, আচ্ছা, ইন্টু ওর ভর, মানে এটা অ্যাকচুয়ালি একটি পরমাণু, মানে এক্ষেত্রে কণা, একটি পরমাণু ভর z ইন্টু একটি পরমাণু ভর কত? পারমাণবিক ভর m দিয়েছে। পারমাণবিক ভর m মানে কি? না, অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভর হচ্ছে m। অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভর m, এটাই বোঝাচ্ছে পারমাণবিক ভর m। তাহলে একটি পরমাণুর ভর কত হবে? অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভর হচ্ছে m, একটি পরমাণুর ভর হচ্ছে m বাই, দেখো n টি পরমাণুর ভর m, একটি পরমাণুর ভর কত? m বাই n। তাহলে একটি পরমাণুর ভর হলো m বাই n, হয়ে গেল, ঠিক আছে? এবার ঘনত্ব রো ভাবি আমরা, ঘনত্ব রো ইকুয়ালস টু ভর কত? এম জেড বাই এন, এন মানে কি? অ্যাভোগাড্রো সংখ্যা, বাই a কিউব। এত কি হবে? কোন এককে হবে? গ্রাম। দেখো যেহেতু আমাদের পারমাণবিক ভর যেটা, সেটা হচ্ছে গ্রাম পার মোল। পারমাণবিক ভরের এককের ব্যাপারে একটা কথা বলে রাখি, আইদার গ্রাম পার মোল লিখবো অথবা কিছু লিখবো না, ঠিক আছে? তো গ্রাম পার মোল লিখতে পারি, কিন্তু অনেকে শুধু গ্রাম লিখে দেয়, সেটা তো ভুল, ঠিক আছে? তো তাহলে গ্রাম মোল ইনভার্স, তাহলে এটা কি হবে? গ্রাম সেমি টু দি পাওয়ার -3, গ্রাম পার সেমি কিউব, ঠিক আছে? তো তাহলে রো ইকুয়ালস টু কি দাঁড়ালো? এম জেড বাই এন এ কিউব গ্রাম সেমি টু দি পাওয়ার -3। খুব গুরুত্বপূর্ণ, রো ইকুয়ালস টু এম জেড বাই এন এ কিউব। এই সূত্রটাই আমাদের লাগবে, এই সূত্র প্রমাণ করতে আসবে না কখনোই, কিন্তু কি করে এলো আমি বলে দিলাম, ঠিক আছে? তো তাহলে কোনো একটা ধাতব কেলাসের ঘনত্ব নির্ণয়ের সূত্র এটা,
rho equals to ধাতব ক্লাসের ঘনত্ব rho equals to mz by n a cube, যেখানে m হচ্ছে ধাতুটার পারমাণবিক ভর, z হচ্ছে একক কোষে কণা সংখ্যা, মানে সরল হলে 1, দেহকেন্দ্রিক হলে 2, পৃষ্ঠকেন্দ্রিক হলে 4, n মানে অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 into 10 to the power 23, a হচ্ছে একক কোষের বাহুর দৈর্ঘ্য। কোন কোন অঙ্কে a দেওয়া থাকবে না, r দেওয়া থাকবে, আর আমরা তো a আর r এর মধ্যে সম্পর্ক জানি, সেখান থেকে আমি a বের করে নেব। ঠিক আছে না? আচ্ছা, এইটা কি শুধু ধাতব কেলাসের ক্ষেত্রে? না, এটা আয়নীয় কেলাসের ক্ষেত্রেও হতে পারে। আয়নীয় ঘনকাকার যদি কোনো কেলাস থাকে, তাহলে ঘনকাকার আয়নীয় কেলাস যদি হয়, যেমন NaCl হচ্ছে সেই ধরনের একটা উদাহরণ। আয়নীয় কেলাসের ঘনত্বের সূত্র তাই, তবে সেক্ষেত্রে একটা দুটো টার্ম পাল্টে যাচ্ছে। rho equals to mz by na cube, যেখানে m হচ্ছে, আগেরটার ক্ষেত্রে m কি ছিল না, ওই যে ধাতব পরমাণুটার পারমাণবিক ভর হচ্ছিল m। এখন আয়নীয় যৌগের ক্ষেত্রে m কি হবে না, আয়নীয় যৌগের সংকেত ভর যত তত। সংকেত ভর মানে ওই আণবিক ভরের মতো, কিন্তু যেহেতু আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ভর কথাটা ব্যবহার করা হয় না, সংকেত ভর কথাটা ব্যবহার করা হয়, অর্থাৎ m হচ্ছে আয়নীয় যৌগটার সংকেত ভর, z হচ্ছে, এখানে জেডটা কি ছিল, মানে ধাতব কেলাসের ক্ষেত্রে জেড কি ছিল, একক কোষে কটা পরমাণু আছে সেই সংখ্যা। এখানে জেড হচ্ছে একক কোষে কটা সংকেত আছে, মানে কটা অণু আছে। অণু তো আসলে বলা হয় না, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে ওইটা, মানে কটা NaCl আছে। একটা একক কোষে কটা সংকেত একক আছে, সেই সংখ্যাটা হচ্ছে জেড। একটা একক কোষে কটা সংকেত একক আছে, মানে একটা একক কোষে হয়তো 4টা NaCl আছে। একটা ঘনকাকার একক কোষে কণাগুলো হিসেব করে যদি দেখা গেল যে 4টা NaCl আছে, তাহলে জেড সমান 4 হবে। ঠিক আছে তো? তাহলে জেড হচ্ছে একক কোষে যতগুলি সংকেত হচ্ছে একক, ইউনিট ফর্মুলা ইউনিট আছে, যতগুলো ফর্মুলা ইউনিট আছে, মানে যতগুলো সংকেত একক আছে, মানে একটা একক কোষের মধ্যে ওইটার যে সংকেত, মানে NaCl, ধরো NaCl কবার আছে, সেই সংখ্যাটা হচ্ছে জেড। n মানে অ্যাভোগাড্রো সংখ্যা, a মানে ঘনকাকার একক কোষের বাহুর দৈর্ঘ্য, এক। ঠিক আছে? rho equals to mz by na cube, এই সংক্রান্ত একটা অঙ্ক করবো আমরা এখন। ঠিক আছে, চলো। হ্যাঁ, তো আমি একটা অঙ্ক লিখেছি ঘনত্ব সংক্রান্ত। একটি ধাতু ঘনকাকার একক কোষ গঠন করে। ঘনকাকার বলেছি, সরল না দেহকেন্দ্রিক না পৃষ্ঠকেন্দ্রিক বলেনি, মানে জেড এর মানটা বলেনি। আমাদের যে সূত্রে জেড ছিল না, জেড হচ্ছে একক কোষে কণা সংখ্যা, সেটা বলেনি। বলে দিয়েছে ঘনকাকার, সরল না পৃষ্ঠকেন্দ্রিক না দেহকেন্দ্রিক বলেনি। ঘনকাকার একক কোষ গঠন করে। বলছে এর একক কোষের বাহু 405 pm। তাহলে এখান থেকে এই চ্যাপ্টারে আমাদের কতগুলো দৈর্ঘ্যের একক, ছোট দৈর্ঘ্যের একক ব্যবহার করা হবে, তার মধ্যে পিকোমিটার একটা অন্যতম। পিকোমিটার, পিএম মানে পিকোমিটার। আচ্ছা, তাহলে আমি প্রথমে সেই কথাগুলো বলে দিই। তো 1 পিকোমিটার মানে না 10 টু দি পাওয়ার -12 মিটার, মানে 10 টু দি পাওয়ার -10 সেন্টিমিটার। আমরা সবাইকে সেন্টিমিটারে নিয়ে গিয়ে করবো। ঠিক আছে, এর মানটা সেন্টিমিটারে নিয়ে গিয়ে করবো। 1 পিকোমিটার মানে এটা। আচ্ছা, 1 অ্যাংস্ট্রম মানে তো জানো কত সেন্টিমিটার, 10 টু দি পাওয়ার বলো -8 সেন্টিমিটার। 1 ন্যানোমিটার সমান 10 টু দি পাওয়ার -9 মিটার, মানে 10 টু দি পাওয়ার -7 সেন্টিমিটার। এই তিনটে খুব ইম্পর্টেন্ট। এটাও এই লিস্টে 7 নম্বরে অ্যাড করে নাও। 7 নম্বরে অ্যাড করে নাও। পিকোমিটার থেকে সেন্টিমিটারে যাওয়ার, অ্যাংস্ট্রম থেকে সেন্টিমিটারে যাওয়ার, ন্যানোমিটার থেকে সেন্টিমিটার যাওয়ার, এগুলো বেশি করে লাগবে আমাদের এই চ্যাপ্টারে এই ধরনের অঙ্কগুলো করতে গিয়ে। ঠিক আছে, মনে থেকে গেল। তাহলে আমরা অঙ্কে ফেরত আসি যে একটি ধাতু ঘনকাকার একক কোষ গঠন করছে। এর একক কোষের বাহু হচ্ছে 405 পিকোমিটার। কেলাসের ঘনত্ব বলে দিয়েছে। ধাতুটির ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ মানে আর বের করতে বলেছে। ঠিক আছে তো?
আর বের করতে বলেছে। আর বের করতে হলে দেখো, আর জানতে হলে আমাদের এ জানতে হবে, আর জেড জানলে আমরা কোন সূত্রটা ব্যবহার করব সেটা জানতে পারবো। ধাপে ধাপে এগোবো। এটা কি করে উত্তর করবো? এখানে আমরা একটা ঝামেলা দিয়েছেন তো। ঘনত্বের এককটা আমি ইচ্ছে করে অঙ্কটা নিলাম। ঘনত্বের এককটা কেজি মিটার টু দি পাওয়ার -3 দিয়েছে। আমরা একে গ্রাম পার সেমি কিউবে করে নেব। তুমি জিজ্ঞেস করবে না করলে কি হবে না? হবে। আমরা এটা করে নেব। না করলে আমাকে আবার পারমাণবিক ভরকে পাল্টাতে হবে। ঠিক আছে তো? তাকে আবার কেজি করতে হবে। তো আমরা কি করব, সেটাকে চেঞ্জ করব। কেলাসের ঘনত্ব কি দিয়েছে তাড়াতাড়ি করব। কেলাসের ঘনত্ব সমান 2.7 ইন্টু 10 কিউব কেজি। দেখো, এই ধরনের কনভার্সন তোমরা অনেকেই পারবে, আমি একটু সহজে করছি যাদের একটু খটকা আছে তাদের জন্য। কেজি পার মিটার কিউব মানে কেজি বাই 1 মিটার হোল কিউব। কথা ঠিক না ভুল? তাহলে 2.7 ইন্টু 10 কিউব ইন্টু 1 কেজি ছিল, ঠিক না? অ্যাকচুয়ালি ছিল ইন্টু 1 কেজি ডিভাইডেড বাই কেজি পার মিটার কিউব, মানে তাই দাঁড়ায় 1 কেজি বাই 1 মিটার হোল কিউব। তাহলে 1 কেজি মানে কি, কত গ্রাম? 1000 গ্রাম। ব্যাস, কেজি কে গ্রামে নেওয়া হয়ে গেল অলরেডি। 1 মিটার মানে কত সেন্টিমিটার? 1 মিটার মানে 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটারের হোল কিউব কি হলো? 2.7 ইন্টু 10 কিউব ইন্টু 10 কিউব বাই, একের ভিতরে কটা হবে? এটাকে 100 কে ঘন করলে 100 100 100 তিনবার। তাহলে 2 শূন্য 2 শূন্য 2 শূন্য। ঠিক আছে? তাহলে 3 3 6টা শূন্য, নিচে 6টা শূন্য উপরে 6টা শূন্য, কেটে গেল। ঠিক আছে? পুরোটা কেটে গেল। কি থাকলো? এককটা কি পড়ে থাকলো? গ্রাম সেমি টু দি পাওয়ার -3। 2.7 গ্রাম সেমি টু দি পাওয়ার -3। এটা হলো কেলাসের ঘনত্ব। আমরা প্রথমে সিজিএস এ বের করে নিলাম। ঠিক আছে? এরপরে নেক্সট পার্টটা আমি এটা মুছে করছি, তুমি তার পর করতে থাকবে। ঠিক আছে তো? এবার বলেছে বাহু, একক কোষের বাহু। একক কোষের বাহু এ, সেটা সমান কত? 405 পিকোমিটার। সমান কি আমরা একটু আগে আলোচনা করছিলাম, 1 পিকোমিটার মানে 10 টু দি পাওয়ার -10 সেন্টিমিটার। 405 ইন্টু 10 টু দি পাওয়ার -10 সেন্টিমিটার। বাস, এবার আমরা কি করব, যে ধাতুটির ঘনত্ব রো ইজ ইকুয়াল টু mz বাই na কিউব। ফর্মুলা মুখস্থ করবো, mz বাই na কিউব। তাহলে রোর ভ্যালু অলরেডি জেনে গেছি। 2.7 ইন্টু 2.7 ইজ ইকুয়াল টু m কত? পারমাণবিক ভর 27 গ্রাম পার মোল দিয়েছে, 27। জেড জানি না। n কত? 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু a কিউব। a কত? 405 ইন্টু 10 টু দি পাওয়ার -10 হোল কিউব, na কিউব। হয়েছে? এটা ক্যালকুলেট করলে আমাদের কি বেরোবে? জেড সমান বেরোবে। জেড সমান বেরোলে জেড এর মান যেমন বেরোবে, আমি আর ক্যালকুলেট করছি না। জেড এর মান বেরোলো, জেড এর মান কি কি বেরোতে পারে? আইদার 1 বেরোবে, অর 2 বেরোবে, অর 4 বেরোবে। তুমি বলবে 2 বেরোয়নি, 1.999 এসছে, 2 সেটা ধরতে হবে। ঠিক আছে তো? সবসময় একদম পূর্ণ সংখ্যা নাও বেরোতে পারে। ঠিক আছে তো? তাহলে হয় 1 বা 1-এর খুব কাছাকাছি সংখ্যা আসবে, 2 বা 2-এর খুব কাছাকাছি, অথবা কি আসবে? 4 অথবা 4-এর খুব কাছাকাছি সংখ্যা আসবে। যেই এলো সঙ্গে সঙ্গে আমরা বলে দেব, সুতরাং ধাতব কেলাসটি হচ্ছে সরল ঘনকাকার একক কোষ। ধাতব কেলাস সরল ঘনকাকার একক কোষ গঠন করে গঠিত হয়েছে, অথবা ধাতব কেলাসটি দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ গঠন করে গঠিত হয়েছে, অথবা ধাতব কেলাসটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ করে গঠিত হয়েছে।
এবার যদি ধরা যাক সেটা দেহকেন্দ্রিক হলো, আমি জানি না এটা ক্যালকুলেট করলে কত আসবে, ধরলাম আমি দেহকেন্দ্রিক হলো। যদি দেহকেন্দ্রিক হয় তাহলে দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে আমরা জানি আর ইকুয়ালস টু √3/4। এ জানি, বাহু এ জানি, আর এর মান বের করবো। বুঝতে পারছো? সেন্টিমিটার এককে বেরোবে। ঠিক আছে? তো এইরকম অঙ্কগুলো, আরো অঙ্কগুলো তোমরা করবে, সমস্যা হলে আমাকে জানাবে। ঠিক আছে? সবাই ভালো থাকো, এগুলো প্র্যাকটিস করো। প্যাকিং দক্ষতাগুলো সেগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে মনে থেকে যাবে। ঠিক আছে? খুব ভালো থাকবে। থ্যাংক ইউ।